আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় 2 মাস হতে চলল। এর মধ্যে সবকিছু লডর ভডর হয়ে গিয়েছে। এখন এই লডর ভডর যে শব্দটি, এটি মূলত চট্টগ্রামের একটি আঞ্চলিক শব্দ এবং সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এসেছিলেন তখন প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে এলোমেলো, বিশৃঙ্খল, অরাজকতা এবং অস্থিরতা, এগুলো দেখে তিনি অনেকটা হতাশাস হয়ে বলেছিলেন যে সাবেক স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকার সবকিছু লডর ভডর করে দিয়েছে। তা আমরা গত 2 মাস যাবৎ পরম আগ্রহ নিয়ে, শ্রদ্ধা নিয়ে অপেক্ষা করছি যে সেই লডর ভডর অবস্থা থেকে জনাব ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদেরকে একটি কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে দেবেন। جيمر لغة هو الشخص الذي يقوم بلعب الجيمز. কিন্তু সমস্যা হলো যে গত 2 মাসে সরকারের এমন একটি সিদ্ধান্ত কিংবা একটি কর্মকাণ্ড যেটি আমাদেরকে ওইভাবে আসলে জাতীয় পর্যায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয়নি। তবে হ্যাঁ, দুটো বিষয় সরকারের প্রশংসা না করলেই নয়। সেটি হলো মেট্রো রেল খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা। তারপর মেট্রো রেল সম্পর্কে সাবেক স্বৈরাচারী সরকার যে কথা বলেছিলেন, বিশেষ করে মেরামতের ব্যাপারে 300 বা 400 কোটি টাকা লাগবে, সেটা যেভাবে আসছে যে খুব অল্প পয়সার মধ্যে দেশীয় প্রযুক্তি দিয়ে এটি করা হয়েছে। এবং এটা আমি ব্যক্তিগতভাবে কিন্তু বলেছিলাম যে যদি বুয়েটকে এই দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে 300 কোটি নয়, 30 কোটি টাকার মধ্যেও নয়, 30 লাখ টাকার মধ্যে এটা সম্পূর্ণ করা সম্ভব। তো যেটা জানতে পারলাম যে মাত্র 1 কোটি টাকা ব্যয়ে এই কাজটি মোটামুটি করে দেওয়া হয়েছে। যাই হোক, এটা অবশ্যই প্রশংসা দাবি রাখে। 2 নম্বর হলো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ব ব্যাংক, IMF, ADB, জাইকা, যারা ঋণ দান করে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিশ্বাস করে হোক, সম্পর্কের কারণে হোক, একেবারে অনেকে দরাজ দিল হয়ে এগিয়ে এসেছেন এবং ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা একদিকে ভালো সংবাদ যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা রয়েছে, সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের যে প্রবলেম রয়েছে, সেগুলোর জন্য একটা ভালো সুসংবাদ। কিন্তু একই সঙ্গে এটি খুবই একটা খারাপ সংবাদ আমাদের জন্য যে এই বিপুল অঙ্কের ঋণ, এটি গ্রহণ করে তা বাস্তবায়ন করার জন্য যে ধরনের স্ট্রাকচার দরকার, সেটি যদি না থাকে তাহলে এই ঋণ শেখ হাসিনার জমানাতে যতটা লডর বডর হয়ে গেছে তার চেয়ে আরো বেশি করে লডর ভডর হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন যে এই সরকারের আমলের যে দুর্বলতা, প্রশাসনিক দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন নিয়োগ এবং বদলিতে যে পরিমাণ অর্থনৈতিক লেনদেন হয়েছে, ঘুষ দুর্নীতি হয়েছে, এটি এখন টক অফ দ্য কান্ট্রি। তো 3 কোটি টাকা দিয়ে তাও আবার চেকের মাধ্যমে একজন ডিসি নিয়োগ, এটি বাংলাদেশে কেউ কল্পনা করতে পারেনি। সেই ঘটনা কিন্তু এই সময়টিতে হয়েছে। এনিওয়ে, এখন আমি যেটা বলছিলাম যে ইউনূসের যারা সমর্থক রয়েছেন তাদের বক্তব্য হলো যে 15টা বছর সুযোগ আপনারা বঞ্চিত ছিলেন, কথা বলতে পারেননি, জুলুম ছিল, নির্যাতন ছিল। তো হঠাৎ করে এই সরকার আসলো, আসার সঙ্গে সঙ্গে আপনারা এত অধৈর্য হয়ে কেন পড়েছেন? অ্যাটলিস্ট 15 মাস তো তাকে সময় দিবেন। বক্তব্যটা হলো যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, মূলধারার যারা রাজনৈতিক দল, তাদের সঙ্গে জনগণের একটা সম্পৃক্ত থাকে। মন্ত্রী বলেন, এমপি বলেন, সবার মাধ্যমে জনরোষটা আসলে এখানে মিনিমাইজ হয়। তো কাজেই এটা নির্বাচিত সরকারকে 15 মাস দেওয়া আর অনির্বাচিত সরকারকে 15 দিন দেওয়া, এটি রাজনীতির ভাষায় বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এক নয়। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে কর্মতৎপরতা বা সিদ্ধান্তগুলো, এইগুলো আসলে 15 দিনের মধ্যেই দৃশ্যমান এবং আশা ব্যঞ্জক এবং আশা জাগা নিয়ে হওয়া উচিত ছিল, যেটি আসলে আদৌ হয়নি। এবং এটি না হওয়ার কারণে কিন্তু আমরা অনেকে ধৈর্য হারা হয়ে পড়েছি। দ্বিতীয়ত, তার অনেক গুণাবলী রয়েছে। এত গুণাবলী না হলে পশ্চিমের দুনিয়ার যারা লোক আছেন তারা তো আমাদের মতো এত বেকুব নন। তারা ডক্টর ইউনূসের নামে পাগল, ইউনূস বন্দনা, তারপরে শেষে সেই ইউনূস তোষণ, ইউনূসের জন্য তারা অনেক কিছু করছেন।
কেন করছেন, কিভাবে করছেন আমরা সেটা বলতে পারি না, তবে এখানে মূল ব্যাপার হলো যে পশ্চিমা জীবনটা খুব অদ্ভুত, এবং এখানে পশ্চিমারা যে কার অনুগত হয়, কার বিরাগ ভাজন হয়, এটা আমরা বলতে পারি না। বিশেষ করে ভারতীয়দের ব্যাপারে যারা একটু ভালো করে তাদেরকে নিয়ে কিন্তু পশ্চিমা দুনিয়াতে নিদারুণ ভাবে একটা আগ্রহ থাকে। যেমন ভগবান রজনীশ নামক একজন হিন্দু গুরু ছিলেন। তারপর ভগবান রজনীশের পরে যে পণ্ডিত রবিশঙ্কর, ভারতীয় ধ্রুপদী গায়ক, ওনাদেরকে নিয়ে নিদারুণ ভাবে, যাকে বলা হয় সঙ্গীত বুঝুক আর না বুঝুক, পশ্চিমা দুনিয়াতে কিন্তু সেই পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে একটা মাতোয়ারা ভাব ছিল এবং এখনো আছে। একইভাবে কিছু বুঝুক বা না বুঝুক, পশ্চিমা সংস্কৃতিতে ভগবান রজনীশ একটা নতুন বিপ্লব এনেছিলেন। আমাদের দেশে তাকে ভণ্ড, তারপর সে খুবই অশ্লীল, বাজে লোক, ধর্ষণকারী হিসেবে বর্ণনা করা হলেও পশ্চিমা দুনিয়াতে ভগবান রজনীশ তাকে সত্যিকার ভগবান বলা হয়। কিন্তু তিনি আসলে ভগবানও নন, কোনো ধার্মিকও নন, একেবারে পুরো নাস্তিক একজন মানুষ। তো পশ্চিমারা কিন্তু তাদেরকে নিয়ে খুব বাড়াবাড়ি করে। এখানে নোবেল পুরস্কার নিয়ে খালিদ মহিউদ্দিন সাহেব দারুণ একটা কথা বলেছেন যে এটি একটা পুরস্কার, নাথিং মোর। এটার একটা অর্থমূল্য রয়েছে এবং এটা পাওয়া মানেই কোনো কিছু নয়। তো ডক্টর মোহাম্মদের ইউনূসের যে মূল সফলতা, সেটা হলো একজন অর্থনীতিবিদ হিসেবে তিনি যে গ্রামীণ ব্যাংক পরিচালনা করছেন বা উদ্ভাবন করেছেন, বা তিনি অন্যান্য যে সকল শিল্প উদ্যোক্তা হিসেবে কর্মকাণ্ড করেছেন, তার কর্পোরেট যে লাইফ এবং তার ইনোভেশন, এটাই কিন্তু তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি এই বিষয়গুলোর জন্য। কিন্তু তিনি রবীন্দ্রনাথ নন, তিনি 2 লাইন কবিতা লিখতে পারেননি। আবার তিনি নেলসন ম্যান্ডেলা নন, সংগ্রামী নন। তিনি কার্যত আমরা তাকে দেখেছি একেবারে সাধারণ সাদা সিধে একজন মানুষ, নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চান, নিজের কর্ম নিয়ে সুখ শান্তিতে থাকতে চান, কিন্তু পলিটিক্যাল যে লিডারশিপ, এটি তার মধ্যে কখনো ছিল না। এবং গত এই 2 মাসে আমরা তার মধ্যে কোনো রাজনৈতিক নেতৃত্বের যে জায়গাগুলো আছে সেখানে বলতে গেলে শূন্য তো নয়, মাইনাস। তো তিনি এই গত 2 মাসে রাজনৈতিকভাবে আমরা আশান্বিত হব, তার প্রতি নির্ভরশীল হব, এরকম একটি সিদ্ধান্ত নিতে পারেননি, এরকম একটি কর্ম করতে পারেননি, এরকম একটি ফোকাস দিতে পারেননি। তিনি চমৎকার ভাবে ইংরেজিতে কথা বলতে পারেন, বাংলাতেও তিনি কথা বলতে পারেন। এটা আশা জাগানিয়া, মানুষকে আশা জাগায়। এবং আপনি দেখবেন যে সমস্ত মানুষ খুব যাকে বলা হয় অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে কথা দ্বারা, তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ব্যর্থ এবং অশান্তিতে পরিপূর্ণ একটি জীবন তারা লিড করে। তো আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি গ্রামীণ ব্যাংকে আপনি ধরেন, এটি এরশাদ জমানাতে সরকারের আনুকূল্য নিয়ে এটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ব্যাংকটি 96 সালে এসে দেউলিয়া হয়ে যায়, একেবারে দেউলিয়া হয়ে যায়।